নিষেধ করছিস সুখ পাখি, কিন্তু আমি না গেলে কি করব বলতে পারিস? তুই আমাকে কাঁদতে নিষেধ করছিস সুখ পাখি, কিন্তু আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। আর আমার মাকে খুঁজে না পেলে কি করব বলতে পারিস? আমি যে আমার মাকে ছাড়া একেবারেই থাকতে পারি না। কি ভাবছি কি আমি আমি তো একজন পাখি, আর একজন পাখি হয়ে কি করে আমি একজন মানবীকে নিজের জীবন সঙ্গী হওয়ার কথা ভাবতে পারি? আর তাছাড়া কেনই বা আমি শুধু শুধু ওর জীবন নষ্ট করতে যাব? এই মেয়েটির নিশ্চয়ই অনেক ভালো ঘরে বিয়ে হবে, আর অনেক ভালো স্বামীও পাবে। তবে আমি প্রার্থনা করি ও যেন সত্যি অনেক ভালো একটি স্বামী পায় এবং সুখে শান্তিতে সারা জীবন ভালো থাকতে পারে। তবে মেয়েটিকে যে আমি বড্ড ভালোবেসে ফেলেছি, আর তাই তো মেয়েটি এখান থেকে চলে যাওয়ার পর মেয়েটির মুখখানা যে বারবার আমার চোখে ভাসছে। একেই বুঝি সত্যিকারের ভালোবাসা বলে? এর আগে কত মেয়ে দেখেছি আমি, কিন্তু কাউকেই আমার মনে ধরেনি। তবে এই মেয়ের মধ্যে এমন কি আছে যে ওকে আমার এত মনে ধরে গেল? সত্যি আজ আমার বড্ড আফসোস হচ্ছে। আর যদি আমি আমার আসল রূপে থাকতাম, তাহলে হয়তোবা এই মেয়েটিকে আমি জীবন সঙ্গী করতে পারতাম। যাই হোক, এত কষ্ট পেয়ে তো আর লাভ নেই। আমি তো আর কখনো আমার নিজের রূপে ফিরে আসতে পারবো না। তাই মেয়েটিকে পাবার আশা আমাকে তো ছেড়েই দিতেই হবে। কিন্তু ভালোবাসতে তো আর কোনো বাধা নেই। আমি দূর থেকেই মেয়েটিকে দেখবো আর ওকে ভালোবেসে যাব। পাবার মধ্যেই পূর্ণতা পায়, ত্যাগের মধ্যেও যে ভালোবাসা সার্থক হয়। যাই হোক, মেয়েটার কষ্ট দেখে আমার বড্ড কষ্ট হচ্ছিল। যাই, আমি বরং গিয়ে দেখি মেয়েটি তার মাকে খুঁজে পেল কিনা। সাথে সাথে মেয়েটির বাড়িটাও আমার চেনা হয়ে যাবে। এ কথা বলে পাখিটি উড়ে চলে যায় অভাগীর পিছু পিছু। মহারাজ শুধুমাত্র একবারই বলে যাচ্ছে যে কুমার ফিরে আসবে, আর সেই আশায় সে কিছুতেই আমাকে মন থেকে তার সবকিছুর দায়িত্ব দেবে না। আর তাই যে করেই হোক আমাকে মহারাজকে এটা বোঝাতে হবে যে রাজকুমার সত্যি বেঁচে নেই, ও সত্যি সত্যি মারা গেছে। আর মহারাজ যখন এটা বুঝতে পারবে যে রাজকুমারের ফিরে আসার আর কোনো আশা নেই, তখন মহারাজ আমার উপর নির্ভর হতে থাকবে। আর যদি সেটা না হয়, তাহলে আমি কি করে মহারাজের কাছ থেকে এই রাজ্য রাজ সিংহাসন হাতিয়ে নেব? না না, আমাকে অন্য চাল চালতে হবে। যে করেই হোক মহারাজের কাছে প্রমাণ করতে হবে যে রাজকুমার চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ও মারা গেছে। কি হলো কি রাঘব? সে তখন থেকে দেখছি তুমি মনে মনে কিছু একটা ভাবছো। কি ভাবছো বলো? মহারাজ, আমি ভাবছি যে রাজকুমারকে খুঁজে বের করার আমি আরো একটি শেষ চেষ্টা করতে চাই। আর আমার বিশ্বাস আমি হয়তোবা রাজকুমারের খোঁজ ঠিকই পাবো। কারণ রাজকুমার তো সর্বশেষ আমার সাথেই ওই জঙ্গলে শিকারে গিয়েছিল। আর আপনি অনুমতি দিলে আমি প্রহরীদেরকে সাথে নিয়ে একবার সেই চেষ্টা করে দেখতে চাই মহারাজ। সত্যি বলছো? সত্যি বলছো রাঘব? তুমি নিজে যাবে প্রহরীদেরকে সাথে নিয়ে? তোমার কথাই আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তাহলে আর একটু দেরি না করে আমি প্রহরীদেরকে বলে দিচ্ছি প্রহরীরা তোমার সাথে যাবে। তাছাড়া রাজগণক তার গণনা করছে, উনি 5 দিনের সময়ও চেয়েছে আমার কাছে। এর মধ্যে যদি তুমি কোনোভাবে আমার কুমারের খোঁজ দিতে পারো, তাহলে তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন। তাহলে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। আর আমার বিশ্বাস আমি ঠিকই রাজকুমারের একটা না একটা না খোঁজ অবশ্যই পাবো। তাহলে আমি আসছি এখন মহারাজ। ঠিক আছে রাঘব, এসো। এই গ্রামে এসে আমাকে এভাবে ঠকতে হবে, এটা তো আমি ভাবতে পারিনি। এই গ্রামের মানুষগুলো সত্যিই বড্ড খারাপ। আমার সাথে বিয়ের কথা বলেই তার মেয়েটাকে অন্য কোথাও এভাবে বিয়ে দিয়ে দিল। তবে আমি ওদের কিছুতেই ছেড়ে দেব না রে ভোলা। তুই দেখে নিস, আমাকে আমাকে অপমান করার ফল ঠিকই আমি ওদেরকে বুঝিয়ে দেব। কিন্তু কর্তা, মেয়ের বাবা মায়ের তো কোনো দোষ নেই। যা করার ওই মেয়েটাই করেছে। ওই মেয়েটা তো আপনার সাথে বিয়ে হবে দেখে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এজন্য মেয়েটার বাবা মা তো আপনার কাছে ক্ষমাও চেয়েছে। ভোলা, ক্ষমা চাক আর যাই করুক না কেন,
আমার টাকাগুলো তো আর ফিরিয়ে দিতে পারিনি। ওই মেয়েটাকে বিয়ে করব দেখে এতগুলো টাকা আর 10 ভরি সোনা দিয়েছিলাম, সেসবের কিছুই তো আর ফেরত আমাকে দিতে পারলো না রে। আমার তো আম সালা সবই গেল। কর্তা বাবু, এই মেয়ে তো তার সব টাকা পয়সা সোনা দানা নিয়ে তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গেছে। এতে ওর বাবা মায়ের সত্যি কোনো দোষ নেই। আর তাছাড়া আপনার টাকা পয়সা সোনা দানা তো আর কম নেই। আপনি চাইলেই তো ওই মেয়ে ছাড়া আরো অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস বলা। ওই মেয়েকে বিয়ে করতে পারিনি তো কি হয়েছে? এই গায়ে তো আরো মেয়ের অভাব নেই। এক কাজ কর, আমার এই গায়ে থাকার একটা ব্যবস্থা কর। আমি যতদিন না আর একটা বিয়ে করতে পারছি ততদিন এই গায়ে থাকতে চাই। আর আমি যখন ভেবেছি এই গায়েই আমার শ্বশুর বাড়ি বানাবো, তাহলে অবশ্যই বানিয়ে ছাড়বো। ঠিক আছে কর্তা বাবু, তবে তবে চলুন, সামনে চলুন, গরুর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এ কথা বলে তারা দুজনে চলতে থাকে। তখনই অভাগী সুখ পাখিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে থাকে। অভাগীকে দেখে তারা আবার দাঁড়িয়ে পড়ে। ও, কি সুন্দর দেখতে মেয়েটি! তার চোখ দুটো কি সুন্দর, মুখখানা যে মায়ায় ভরা। এমন সুন্দর মেয়ে তো এর আগে আমি কখনো দেখিনি রে বলা। বলা, মেয়েটি কে রে আর কোথায় থাকে? খোঁজ লাগা তাড়াতাড়ি। এই মেয়েটিকে যে আমার বড্ড মনে ধরেছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে যেতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরে বিকেল হবে, তারপর সন্ধে হবে, তারপর আবার রাতও হবে। আর আজও যদি ওই রামুর বউ বাড়িতে না ফেরে, তাহলে তো কাল আবার ওর মেয়ে বাড়িতে এসে হাজির হবে। তখন ওকে বোঝাতে পারবো না যে ওর মা আমার বাড়িতে নেই। আর আমি বললেও ও আমার কথা বিশ্বাসও করবে না। আর তাছাড়া আমার স্বামী তো তখন আবার সব কিছু জেনে যাবে। তখন উল্টে সে আবার আমাকে অনেক অনেক প্রশ্ন করবে। তার প্রশ্নের উত্তর তো আমি কিছুতেই দিতে পারবো না। তখন তো আমি আরো অনেক বড় বিপদে পড়ে যাব। আর তাছাড়া রামুর বউয়ের কাছ থেকে আমি যদি ওই স্বর্ণমহলের খোঁজ জানতে পারি, তারপরও যদি আমি ওকে ছেড়ে দেই, তাহলে তো ও আমার স্বামীকে সহ সবাইকে সব কিছু বলে দেবে। তখন তো আমার আরো অনেক বড় বিপদ হবে। আর তাই আমি ভাবছি ওই রামুর বউয়ের কাছ থেকে আমি 7 ঘরা স্বর্ণমহলের খোঁজ ঠিকই বের করব, কিন্তু ওকে ওকে আমাকে বাঁচিয়ে রাখা চলবে না। ওকে আমাকে প্রাণে মেরে দিতে হবে। আর তাছাড়া এখন আমাকে সবার কাছে এটা প্রমাণ করতে হবে যে ওই রামুর বউ আর বেঁচে নেই। ও সাপের কামড়ে স্বামীর মতোই মারা গিয়েছে। তখন আমার আর কোনো দায় থাকবে না। আর তার জন্য যে আমার বেশ কিছু কাঠখড় পোড়াতে হবে। তবে যাই হোক না কেন, আমাকে এইটুকু তো করতেই হবে। কারণ এইটুকু না করলে যে আমি ওই 7 গড়া স্বর্ণমহলের মালিক হতে পারবো না। যে করেই হোক আমাকে আমাকে সব কিছু সামাল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করব না। আজ সন্ধেবেলায় আমাকে আমার কাজে বেরিয়ে পড়তেই হবে। ওদিকে রাজকনক গণনা করতে থাকে। আর সে বেশ কিছুটা সময় ধরে গণনা করে। আর সে যতবারই গণনা করে ততবারই সে অবাক হয়ে যায়। কি, এটা কি হচ্ছে? আমি আমার গণনার মাধ্যমে বারবার কি জানতে পারছি। না না, এটা কিছুতেই সত্যি হতে পারে না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমার গণনার কোনো ভুল হচ্ছে। না হলে এমনটা তো হওয়ার কথা না। এর আগে কখনো কোনো দিনও আমার গণনা ভুল হয়নি। আর তাছাড়া মহারাজ অনেক আশা করে আমাকে এই গণনার দায়িত্ব দিয়েছেন। আমি যেন তার কুমারের খোঁজ খুব তাড়াতাড়ি বের করে আনতে পারি। আর আমি যদি তার সেই কাজ করতে ব্যর্থ হই, তাহলে তো আমি মহারাজের কাছে মুখ দেখাতে পারবো না। আর তাই যে করেই হোক আমাকে সঠিক গণনাটা করতেই হবে। আর তাছাড়া মহারাজের কাছ থেকে তো আমি 5 দিনের সময় নিয়েছি। তার মধ্যে মাত্র 1 দিন যেতে শুরু করেছে। আর আমার হাতে আরো 4 দিন সময় আছে। আর তাই
আমাকে বারবার হলেও রাজকুমারের উপর গণনা চালাতেই হবে। আর যে করেই হোক আমাকে সঠিক গণনা করে মহারাজের সামনে গিয়ে দাঁড়াতে হবে। তবে আজ আমি আমার গণনা করে সত্যি সত্যি বড্ড অবাক হয়ে গেছি, কারণ এমন তো সত্যি হওয়ার কোনো কথাই নয়। কুমারের সাথে যাই হোক, এত কথা না, আমি আমার হাতে যেহেতু সময় আছে, আমি শান্ত মাথায় আবার গণনা করব। আর একবার কেন, লাগলে বারবার গণনা করব। তারপরও সঠিক গণনাটি আমাকে করতেই হবে। ওদিকে রাঘব একজন প্রহরীকে তার বাড়িতে ডেকে পাঠায়। আমাকে দেখেছেন মন্ত্রীপুত্র? হ্যাঁ, তোমাকে দেখেছি, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমাকে দিয়ে যে আমাকে বিশেষ একটি কাজ করাতে হবে। মন্ত্রীপুত্র, আমাকে দিয়ে আপনি বিশেষ কোনো কাজ করাবেন, কিন্তু মহারাজ তো বলল আপনার সাথে নাকি আমাদেরকে কুমারকে খোঁজার জন্য বের হতে হবে। তাহলে এটাই কি সেই বিশেষ কাজ? আরে না না, এটা বিশেষ কাজ হতে যাবে কেন? অবশ্যই কুমারকে খুঁজতে যাব, কিন্তু তার আগে তোমাকে আমাকে একটি ছোট্ট কাজ করে দিতে হবে। আর ওই কাজের বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। কি কাজ বলুন আমাকে। শোনো, এখন রাজকুমারের কক্ষে কেউ থাকবে না, আর তাছাড়া ওর কক্ষে কারো প্রবেশ করার অনুমতিও নেই। কিন্তু তোমাকে চুপি চুপি একবার রাজকুমারের কক্ষে যেতে হবে, আর ওর কক্ষে গিয়ে তোমাকে রাজকুমারের একটি পোশাক নিয়ে আসতে হবে। আর কোথা থেকে কোন পোশাকটি নিয়ে আসবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। কি বলছেন কি? কুমারের কক্ষে তো কারো যাওয়ার অনুমতি নেই। তাহলে আমি কি করে তার কক্ষে যাব এবং তার কক্ষ থেকে তার পোশাক নিয়ে আসব? বলুন তো, আমাকে ক্ষমা করে দিন, আমি হয়তো এই কাজটি আপনাকে করে দিতে পারবো না। না না, এই কাজটি তো তোমাকে করে দিতেই হবে, কারণ একবার যেহেতু আমি তোমাকে সবকিছু বলেছি, তোমাকেই এই কাজটি করতে হবে। আর তুমি যদি এই কাজটি করো তাহলে আমার কাছে যা চাইবে তাই পাবে। আর যদি কাজটি না করো তাহলে তুমি আর তোমার পরিবার সবাইকে আমি শেষ করে দেব। না না, এমনটা করবেন না মন্ত্রীপুত্র, আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি আপনার কাজটি করে দেব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি যাও, গিয়ে রাজপুত্রের পোশাকটি নিয়ে আমার সামনে এসে দাঁড়াও। অভাগী মা, তুই এসেছিস? সেই তখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম, কিন্তু তুই কোথায় গিয়েছিলিস মা? তোর মুখখানা কেমন যেন শুকনো হয়ে আছে। আর তাছাড়া তুই মোড়ল বাড়ি থেকে ফিরে এসে আমার সাথে একটি কথাও বললি না কেন মা? আমি কি করেছি? তুই আমাকে কেন কিছু বলছিস না বলতো? দেখ, আমি তো তোর ভালো মা, তুই যদি আমার কাছে সব কিছু না বলিস তাহলে আমি কি করে বুঝবো বলতো মা? বল বল অভাগী মা, কি হয়েছে তোর? ভালো মা, ভালো মা, তুমি না বলেছিলে মা নাকি ওই মোড়ল বাড়িতে কোনো একটি কাজে আটকে গিয়েছে, আর তাই সে ফিরতে পারেনি। আর আর সে আজ ঠিকই ফিরে আসবে। কিন্তু না, মা আজও ফিরে আসবে না। কারণ কারণ ওই মা যে ওই মোড়ল বাড়িতে নেই। আর আমি যখন মোড়ল বাড়িতে গিয়েছিলাম তখন মোড়ল গিন্নি বলল যে মা নাকি কালই আমাদের বাড়িতে ফিরে এসেছে। এসব কি বলছিস কি রে মা? না 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 না, এটা কি করে হতে পারে? তোর মা যদি বাড়িতে ফিরে আসতো তাহলে তো তাকে দেখতেই পেতুম। আর তাছাড়া মোড়ল বাড়িতে তোর মা যদি না থাকে তাহলে কোথায় যাবে সে বলতো? এটা যে আমিও জানি না ভালো মা। আর তাই তো দিশেহারা হয়ে মাকে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি জানো। ভালো মা, ভালো মা, জানো আমি না আমার মাকে কোথাও খুঁজে পাইনি। মনে হচ্ছে আমি আমার মাকে আমার বাবার মতো হারিয়ে ফেলেছি। মা আমার জীবন থেকে হারিয়ে গেছে ভালো মা, হারিয়ে গেছে। না না মা, এভাবে তুই কাঁদিস না, আর এমন কথা বলিসও না। তোর মায়ের কিচ্ছুটি হবে না, তোর মা তোকে ছেড়ে কোথাও হারিয়ে যেতে পারে না। আর তাছাড়া আমার কি মনে হয় জানিস, ওই মোড়ল গিন্নি ইচ্ছে করে তোকে মিথ্যে বলেছে যেন তুই তোর মায়ের সাথে দেখা না করিস। তাই বলছি, একটু অপেক্ষা কর, দেখিস সন্ধে হলে তোর মা ঠিক বাড়িতে ফিরে আসবে। তুমি ঠিকই বলেছো তো, আমি তো এই কথাটি একবারও ভেবে দেখিনি। তার মানে তুমি বলছো আমার মা হারিয়ে যায়নি? আমার মা ওই মোড়ল বাড়িতেই আছে, আর আমার মা ঠিক
ঠিক আবার আমার কাছে ফিরে আসবে, আমি আমার মাকে আবার দেখতে পারবো। বলো বলো ভালো মা, সত্যি বলছো তো? হ্যাঁ রে মা, ফিরে আসবে। তুই অপেক্ষা কর, দেখবি ঠিক তোর মা ফিরে আসবে। তোর মা তোকে ছেড়ে কোথাও যেতে পারে না রে মা। হ্যাঁ ভালো মা, হ্যাঁ, আমি আমার মায়ের জন্য অপেক্ষা করব। আমি তার পথ চেয়ে বসে থাকবো। আমার মায়ের মুখখানা দেখার জন্য যে আমার বড্ড ইচ্ছে করছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্ব নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।